বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো তো তোমাদের থাকতেই হবে, মাত্র আর কয়েকটি দিন বাকি আছে তোমাদের পরীক্ষা হতে। আমি হেমন্ত টিউটোরিয়ালের হোমের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর সাবজেক্টটা আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এই প্রশ্ন করলেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। মাত্র গুটি কয়েক প্রশ্ন এবং লাস্ট মুহূর্তে সাজেশন এটাই, এই প্রশ্ন তোমরা আশা করি করে নেবে। তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ আমি প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে বলে দেব কোন প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে। আর আরেকটি কথা বলবো যে প্রত্যেকটা প্রশ্ন ক রকমের হতে পারে। হয়তো তুমি জানো, তুমি পড়েছো, কিন্তু তুমি লিখতে পারলে না, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল। ক রকমের হতে পারে সেগুলো কিন্তু আমি কষ্ট করে বলে দেব। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, বাংলা গদ্যের ক্রমবিকাশের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন গ্রন্থের পরিচয় দিয়ে বাংলা গদ্যের বিকাশে তাঁর দান সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো, তাকে বাংলা গদ্যের প্রধান শিল্পী আখ্যা দেওয়া হয় কেন? এই তিন রকম প্রশ্নটা হতে পারে। তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে করে নিও। আর এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ধরে রাখো তোমাদের পরীক্ষায় চলে এসেছে এমন একটা প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন রেখেছি, বাংলা গদ্যের রাজা রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্য সাহিত্য ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান, এই প্রশ্নটা তোমরা 5-এর জন্য করবে। বিদ্যাসাগরটা তোমরা 10-এর জন্য করে রাখবে, আর রাজা রামমোহন রায়টা 5-এর জন্য করে রাখবে। 3 নম্বর প্রশ্ন আমি এখান থেকে তোমাদের রেখেছি, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। কি বললাম? বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর গদ্যচর্চার বিবরণ দিয়ে বাংলা গদ্যের ইতিহাসে তার গুরুত্ব বিচার করো। অথবা কি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর গদ্যচর্চার বিবরণ দিয়ে বাংলা গদ্যের ইতিহাসে তার গুরুত্ব বিচার করো। মাত্র 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে। আর হ্যাঁ, এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। আরেকটি কোশ্চেন আমি এখান থেকে রেখেছি তোমাদের জন্য, বাংলা গদ্যে ভূদেব মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। বাংলা গদ্যে ভূদেব মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে করে নিও। তাহলে তোমাদের এখান থেকে আমি মাত্র 2টি প্রশ্ন রেখেছি, রাজা রামমোহন রায় এবং ভূদেব মুখোপাধ্যায় 5-এর জন্য, আর ফোর্ট উইলিয়াম কলেজ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 10-এর জন্য। তোমরা ভালোভাবে দেখেছ। এরপরে আমরা উপন্যাস থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের রূপকথার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের টিকা হিসাবে আসতে পারে, হাঁসুলি বাঁকের রূপকথা, এটা তোমাদের টিকা হিসাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন রেখেছি, বাংলা কথা সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। বাংলা কথা সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করেছো। 4 নম্বর প্রশ্ন তোমাদের উপন্যাস থেকে রেখেছি, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা এভাবে আসতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসগুলি আলোচনা করো। বৃক্ষ কৃষ্ণকান্তের উইল তোমরা ভালোভাবে করে যাও, কারণ হচ্ছে তোমাদের যদি টিকা দেয় তাহলে তোমরা খুব সহজে লিখতে পারবে। আর যদি বলে ঐতিহাসিকটা তোমরা করবে কপালকুণ্ডলা, রাজসিংহ। কপালকুণ্ডলা আর রাজসিংহ খুব ভালো করে যাও। তোমরা নোটটা লিখলেও, নোটের ক্ষেত্রে তোমরা লিখছই, তোমাদের তৈরি হয়ে যাচ্ছে,
হয় যে টিকা দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের তৈরি হয়ে থাকছে, তোমরা সেটা লিখতে পারবে। অতএব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আর স্বর্ণকুমারী দেবীর উপন্যাস, এই দুটো উপন্যাস খুব ভালোভাবে করে যেও। তারপরে করবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনটে করে যেও। তার মধ্যে দুটো প্রথমে বলে দিলাম, শরৎচন্দ্রটা দেখে যাবে, আসার সম্ভাবনা আছে। এরপর আমরা আসবো কাব্য ও কবিতা থেকে। কাব্য কবিতা থেকে আমরা প্রথম প্রশ্ন রেখেছি, আধুনিক বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার বৈশিষ্ট্য উল্লেখ করো। বাংলা কবিতার ইতিহাসে তাকে ভোরের পাখি আখ্যা দেওয়া হয়েছে কেন বা দেওয়া হয় কেন। আবার প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, আমি সেই প্রথম বাংলা কবিতায় নিজের সুর শুনিলাম। বিহারীলাল সম্পর্কে রবীন্দ্রনাথের এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং তাঁর রচনাগুলির পরিচয় দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে করে যেও। 2 নম্বর প্রশ্ন রেখেছি, যুগ সন্ধির কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের ভূমিকা আলোচনা করো বা অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র গুপ্ত খুব ভালোভাবে করে যেও। 3 নম্বর প্রশ্ন আমি এখান থেকে রেখেছি, বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের স্থান নির্ণয় করো। বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের স্থান নির্ণয় করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা খুব খুব ভালোভাবে করেছি। মাত্র 3টি প্রশ্ন আমি এখান থেকে রেখেছি। এরপর আমরা আসবো নাটক থেকে, অর্থাৎ বাংলা মেজরের শেষ পার্ট আমি নাটক থেকে রেখেছি। দেখে নাও প্রথম প্রশ্ন আমি কি রেখেছি, দীনবন্ধু মিত্রের নাটক ও প্রযোজনগুলির পরিচয় দিয়ে দেখাও যে বাস্তবতায় তার শিল্প সৃষ্টির প্রাণ। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, বাংলা নাট্য সাহিত্যকে দীনবন্ধু মিত্র কীভাবে সমৃদ্ধ করেছেন খুব সংক্ষেপে আলোচনা করো, এভাবেও আসতে পারে। আবার প্রশ্নটা এভাবেও আসতে পারে, দীনবন্ধু মিত্র নাট্য রচনায় সে যুগে অসাধারণ শক্তির পরিচয় দিয়েছিলেন, তার অসাধারণ বীজ কোথায় সুপ্ত ছিল তা আলোচনা করে নাট্য সাহিত্যে দীনবন্ধুর অবদান আলোচনা করো। অর্থাৎ প্রশ্নটা যেভাবেই আসুক উত্তরটা কিন্তু তোমরা একটা করে যাবে। আবার প্রশ্নটা তোমাদের তোমাদের বলেছি নাটক ও প্রদর্শন, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দীনবন্ধু মিত্র। তারপর আমি তোমাদের জন্য রেখেছি, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা তোমাদের এইভাবেও দিতে পারে, বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের পৌরাণিক ও ঐতিহাসিক প্রদর্শনগুলি আলোচনা করো, এইভাবে প্রশ্নটা দিতে পারে। অতএব তোমাদের মধুসূদন দত্ত একটা দেবী কবিতা থেকে আমি বলেছি যে তোমাদের একটা করতে হবে, আর এখান থেকে নাটক থেকে একটা করতে হবে। দুটো করে গেলে তোমরা একটা কমন পাবেই, মধুসূদন দত্ত খুব ভালোভাবে করে যেও। এই দুটি প্রশ্ন তোমরা 10-এর জন্য করে যেও, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা করবে, বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, অথবা দিয়ে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক ঐতিহাসিক ও সামাজিক নাটকগুলির সম্পর্কে যা জানো লেখো। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এইটি তোমরা 5-এর জন্য করে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর করবে, বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো, দেখে যাবে প্রশ্নটা। তোমাদের নাটক থেকে লাস্ট প্রশ্ন আমি রেখেছি, দেখো, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। প্রশ্নটা এভাবেও আসতে পারে, অথবা দিয়ে বাংলা নাটকের বিকাশে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য সৃষ্টির গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, বাংলা নাটকের বিকাশে দ্বিজেন্দ্রলাল রায়ের গুরুত্ব নির্দেশ করো। এই হলো তোমাদের বাংলা মেজর পার্ট ওয়ানের সাজেশন। তোমরা খুব ভালোভাবে করে নিও। এই কটি প্রশ্ন, মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। আর এখান থেকে যে 5 নম্বর বললাম, গিরিশচন্দ্র ঘোষ আর দ্বিজেন্দ্রলাল রায়, খুব ভালোভাবে দেখে যাও 5-এর জন্য। আর 10-এর জন্য করে যাবে মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র। এই হলো তোমাদের সাজেশন।
যদি প্রশ্ন পেয়ে তোমাদের উপকারে লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার মধ্যে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের মেজরের পার্ট 2 সাজেশনটা দিতে হবে কি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।